আজ থেকেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নিউ ইয়র্ক বইমেলা। এই বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হচ্ছে অনেক বই। আমাদের সাথে আছেন এমন একজন যিনি একধারে লেখক, সাংবাদিক এবং এইবারের নিউ ইয়র্ক বইমেলায় প্রকাশিত হচ্ছে তার লেখা একটি বই এবং এলিয়ট। এছাড়াও তার প্রকাশিত বইয়ের সংখ্যা আরো বেশি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট লেখক এবং সাংবাদিক জাহানারা পারভীন। কেমন আছেন আপু? ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। আপু, এইবারের বইমেলায় আপনার একটি বই প্রকাশিত হচ্ছে এবং এছাড়াও আমরা জানি যে এই বইমেলায় আপনার আরো কিছু বই আসছে। আমরা কি সেই বইগুলো নিয়ে জানতে পারি আপনার কাছে? এবারের নিউ ইয়র্কের বইমেলায় আমার বেশ কিছু বই আপনারা পাবেন। প্রথমেই বলতে চাই যে বইটিকে প্রকাশক খুব গুরুত্ব দিয়ে নিয়ে গেছেন। টি.এস. এলিয়টের একটি বই, এবং এলিয়ট। এটা হচ্ছে আমেরিকান পয়েট, আমেরিকান কবি টি.এস. এলিয়টের উপর লেখা, ওনার উপর লেখা প্রবন্ধ আছে এখানে। এবং তার জীবন, তার সাহিত্য, এলিয়ট যে সারা জীবন যে কাজগুলো করেছেন, লেখালেখি, প্রবন্ধ সম্পাদনা এবং তার টোটাল যে রাইটিং যে এক্সপেরিয়েন্স, কবি হওয়ার পথের যে ভ্রমণ, মনস্তাত্ত্বিক সংকট, শৈশব, পেশাগত জীবন। এলিয়ট ব্যাংকার ছিলেন, তারপর তিনি ফেভার অ্যান্ড ফেভারে প্রকাশক ছিলেন, সেটা ডিরেক্টর ছিলেন। তো সবকিছু মিলিয়ে এলিয়টের পুরো জীবনটাকে নিয়ে আমি লিখেছি এখানে। তার ছোটবেলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তার বিয়ে, তার সমস্ত লেখালেখি, বিশেষ করে ওয়েস্টল্যান্ড নিয়ে একটা চ্যাপ্টার আছে টি.এস. এলিয়টের। খুব বিখ্যাত একটি কাজ, দীর্ঘ কবিতা ওয়েস্টল্যান্ড। সেই দীর্ঘ কবিতাটি তিনি অনেক বছর, 6-7 বছর সময় নিয়ে কিভাবে লিখেছেন সেটা নিয়ে একটা গদ্য আছে। এবং তার বিয়ে নিয়ে, দুটো বিয়ে রয়েছে এবং একটি বিয়ে, প্রথম বিয়েটা তো খুবই অসফল একটি বিয়ে, খুবই তিক্ত সেই অভিজ্ঞতা ভিভিয়ান এলিয়টের সঙ্গে। তো সেকেন্ড বিয়েটা তিনি করেছেন তার সেক্রেটারিকে, সেখানে বয়সের গ্যাপ অনেক। এলিয়টের বয়স এবং সেই মেয়েটির বয়সের গ্যাপ 20-25 বছর। তো সেই সেকেন্ড বিয়েটা খুব পজিটিভ বিয়ে ছিল, উনি সেখানে খুব হ্যাপি ছিলেন। তো বিয়ে নিয়ে আলাদা দুটো চ্যাপ্টার রয়েছে, তার ডেথ নিয়ে একটি রয়েছে, এবং তার যে লেখালেখি গুলো রয়েছে, যেমন প্রথম কবি হওয়ার যে স্ট্রাগলটা, লন্ডনে উনি যখন 1914 সালে যান আমেরিকা থেকে, তখন তিনি পড়তে গিয়েছিলেন, স্টুডেন্ট। তো সেখানে গিয়ে তার স্ট্রাগল, নতুন একটা শহর, নতুন একটা দেশ। আহ, এলিয়টের তখনও বই হয়নি। তার তিনি নিয়ে গিয়েছিলেন প্রুফরক যে কবিতাটা, তো সেটা তো কোথাও ছাপা হচ্ছে না। লন্ডনের অনেক কাগজে তিনি পাঠিয়েছেন, কেউ সেই লেখাটা ছাপছেন না। তো সেখানে গিয়ে তার পাউন্ডের সঙ্গে, ইজরা পাউন্ডের সঙ্গে পরিচয় হয়। পাউন্ড নিজেও আমেরিকা থেকে 6 বছর আগে লন্ডনে গেছেন। তো পাউন্ড তাকে খুবই উৎসাহ দেন, থেকে যেতে বলেন এবং তার লেখালেখিতে অনেক ইন্সপায়ার করেন, যতদূর সম্ভব সাহায্য করেন। এই লেখাটি পাউন্ড পোয়েট্রি পত্রিকায় নিউ ইয়র্কে মনরো সম্পাদিত, সেখানে ছাপতে দেন। তো পুরো গল্পটা টি.এস. এলিয়টের শৈশব থেকে শুরু করে তারুণ্য এবং একজন কবি হিসেবে তৈরি হওয়ার যে সময়টা, এবং একজন প্রতিষ্ঠা পাওয়ার পর, এবং তিনি নোবেল পেয়েছেন। তো পুরো জার্নিটা আসলে আমি এই বইয়ে লিখেছি। মানে তার কবি জীবনের পুরো চিত্রটা এখানে পাওয়া যাবে, উনি কিভাবে একজন লেখক হয়ে উঠলেন। এই বইটিতে কোনো পাঠক চাইলে সেই জার্নিটা পড়তে পারবেন। আপু, এই বইটি ছাড়াও আরো কিছু বই আমরা জানি যে আপনি অনেকদিন থেকে লেখালেখির সাথে আছেন এবং আরো কিছু বইও এই বইমেলায় আসছে। সেই বইগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন এবং কিভাবে আমাদের পাঠকরা সেই বইগুলো পেতে পারে, সেই বিষয়ে যদি আমাদের কিছু জানাতেন। নিউ ইয়র্কের বইমেলায় আমার আরো কিছু বই পাওয়া যাবে। টি.এস. এলিয়টের এই যে বইটি, এবং এলিয়ট তিনি আমেরিকান কবি, এবং আপনাদের এই বইমেলাটা তো আমেরিকায় হচ্ছে, নিউ ইয়র্কে। তো এই বইটি ছাড়াও আরেকটি বই রয়েছে জিবরানের উপর। কাহলিল জিবরান, তিনি লেবানিজ আমেরিকান কবি। কাহলিল জিবরান হচ্ছেন প্রফেটের লেখক হিসেবে সারা বিশ্বে তিনি বিখ্যাত। এবং এরকম এলিয়টের উপর যেরকম কাজ করেছি, জিবরানের উপর কাজটাও সেরকম। জিবরানের শৈশব, জিবরানের পেইন্টিং, লেখালেখি, বিশেষ করে প্রফেট, যে প্রফেট এত আলোচিত বই, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ভাষার মানুষের কাছে খুব প্রিয় একটি বই। এই প্রফেট বইটি জিবরান কিভাবে লিখলেন, বা প্রফেট তিনি লেখার কথা কিভাবে ভাবলেন, বা জিবরানের পুরো শিল্প মানুষ, বা এই যে তার যে পয়েটিক জার্নি, তার পেইন্টিং জার্নি, এবং সেই লেবাননের বিশরি গ্রাম থেকে 11 বছরের একটি ছেলে তার মার সঙ্গে তিনি বোস্টনে চলে যান। সেখানে গিয়ে
অভিবাসী একটা পরিবারের সন্তান কিভাবে কালিল জিবরান হয়ে ওঠেন এবং সারা বিশ্বের একজন জনপ্রিয় লেখক হয়ে ওঠেন সেই কথাটা আমি লিখেছি এবং এলিয়টের মতোই বই। এই ২ বইটির সামঞ্জস্য হচ্ছে যে জিবরানের জার্নিটা ওখানে আছে, প্রফেট ও জিবরানে। আর প্রফেটকে আমি বেশি হাইলাইট করেছি এইজন্য যে কারণ সারা বিশ্বের পাঠকের কাছে প্রফেট খুবই পপুলার একটি বই। জিবরানের জীবদ্দশায় তিনি দেখে গেছেন যে অনেক জনপ্রিয় হয়েছেন। জিবরানও কিন্তু নিউ ইয়র্কে ছিলেন। জিবরানও আমেরিকাতেই তার সারা জীবন কেটেছে। ১১ বছর বয়সে তিনি লেবানন থেকে মায়ের সঙ্গে চলে যান। আমেরিকাতেই ছিলেন। ১ম এ বোস্টনে ছিলেন। বোস্টন থেকে তিনি ১৯১১ সালে নিউ ইয়র্কে চলে যান এবং সারা জীবন নিউ ইয়র্কে ছিলেন। তো জিবরানের যে জীবনের ঘটনা, জিবরানের লেখক হয়ে ওঠার একজন আ আরব বালক কিভাবে আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত আ আ শিল্পী হলেন, প্রতিষ্ঠিত লেখক হলেন। প্রফেটের যে জার্নিটা তিনি কিভাবে করলেন, টোটাল তার শিল্প মানুষ, তার মনস্তাত্ত্বিক সংকট, স্ট্রাগল, জীবন, প্রেম সবকিছু মিলিয়ে আমি জিবরানের জার্নিটাকে এই বইয়ে ধরেছি। এটা পাওয়া যাবে এলিয়টের বই এবং এলিয়ট এবং প্রফেট ও জিবরান দুটো বই কিন্তু আপনি পাবেন এই যে মুক্তধারার বইমেলায় কথা প্রকাশের স্টলে। আ কথা প্রকাশ আ আ এই বই দুটির প্রকাশক এবং কেউ চাইলে কথা প্রকাশের স্টলে গিয়ে এই বই দুটো কিনতে পারবেন। আপনি শুধু একজন কবিই নন, একজন লেখক নন, আপনি একজন সাংবাদিকও। কবি, লেখক, সাংবাদিক। নিজের কোন পরিচয়কে আপনি তুলে ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি, আমি আসলে লেখক হতে চেয়েছিলাম। আমার সারা জীবনের যে জার্নিটা, আমি ভৈরবে আমার জন্ম, ভৈরবে আমার স্কুল কলেজ। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি বাংলায়। কারণ আমি বাংলা সাহিত্যটা পড়বো। যেহেতু আমি বাংলায় লিখবো। বাংলায় আমি অনার্স মাস্টার্স করেছি। তারপর আমি আ যখন মাস্টার্স করার পর আমি একটি কলেজে পড়িয়েছি। ঢাকাতেই ২ টো কলেজে পড়িয়েছি। তারপর আমি সাংবাদিকতায় করেছি। সাংবাদিকতা আমি ২৪ বছর ধরে করছি। বাংলাদেশের ১ম সারির গণমাধ্যমে আমি কাজ করেছি। ভোরের কাগজ মুক্তকণ্ঠ দিয়ে শুরু করেছি ২০০০ সালে। এটা ২৪ সাল। আমি ২৪ বছর ২৩ বছর আগে ২০০০ সালে মুক্তকণ্ঠ দিয়ে সাংবাদিকতা শুরু করি। তো আমার আসলে ইচ্ছে ছিল আমি লেখক হব। কিন্তু যেহেতু আমাদের দেশে লেখালেখি করে আসলে উপার্জনটা তো হয় না। মানুষের যে জীবিকার যে বিষয়টা, তো সেটা আমি সাংবাদিকতাকে বেছে নিয়েছি। কিন্তু লেখালেখিটা আমার আসলে একটা আ আবেগের জায়গা এবং এটা আমার একটা যে জার্নি যেটা আমার ইচ্ছে ছিল যে আমি লেখালেখি করব, লিখব সেটা আমি করেছি। কিন্তু সাংবাদিকতাটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। কারণ আ লেখালেখি করে আসলে জীবিকা নির্বাহ বা সেটা করা সম্ভব না। তো লেখালেখি হচ্ছে আমার আবেগের জায়গা, সাংবাদিকতা হচ্ছে আমার পেশা। একটু সাংঘর্ষিক হয়ে যায় যদিও। বাট আমি এই দুটো কাজই করার চেষ্টা করছি। আপনি পশ্চিমবঙ্গের কৃত্তিবাস পুরস্কার জিতেছেন আপনার স্বতন্ত্র স্বরের কবিতার জন্য। আমরা সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কৃত্তিবাস আ পত্রিকাটি সম্পাদনা করতেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার প্রিয় কবি এবং ২০১১ সালে আমি কলকাতা থেকে একটি চিঠি পাই। আমাকে চিঠিটি পাঠিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমাকে বেলাল চৌধুরী, আমাদের বেলাল ভাই, কবি বেলাল চৌধুরী একদিন আমাকে ফোন করে বললেন, "তোমার একটা চিঠি এসছে।" আমি বেলাল ভাইয়ের পল্টনের বাসায় গিয়ে চিঠিটা নিয়ে আসি। এবং সেখানে আমি আ অ্যা আমন্ত্রণ পাই। সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে সেই চিঠিতে লিখেছেন যে, আমি যেন কলকাতায় যাই। ফেব্রুয়ারিতে কৃত্তিবাসের অনুষ্ঠান হবে শান্তিনিকেতন এবং সেখানে আমাকে কৃত্তিবাস পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার বাকি আনুষ্ঠানিকতার জন্য। তো সেইটা আমার জীবনের খুব চমৎকার একটি অভিজ্ঞতা। আমার যদি যখনই মনে পড়ে যে আমি যখন কলকাতায় যাই, তারপর শান্তিনিকেতনে কবিতা উৎসব হয়। সেই কবিতা উৎসবেই এই এই পুরস্কারটি আমাকে দেয়া হয় এবং সেখানে সেদিন মঞ্চে ছিলেন আ সৌমিত্র চট্টোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা কলকাতার এবং ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, ছিলেন আ গীতিকার কবি গুলজার, আরো অনেক বিশিষ্টজনরা ছিলেন। আ দর্শক সারিতে সেখানে কলকাতার যারা আ বিখ্যাত লেখক ছিলেন, কলকাতার এখনকার যারা মানে গণ্যমান্য মানুষ, লেখালেখির সঙ্গে যুক্ত লেখক, কবি আ অনেকেই সেখানে দর্শক সারিতে ছিলেন। আর ঢাকা থেকে ছিলেন কবি রফিক আজাদ, বেলাল চৌধুরী তো ছিলেনই। তো যেটা হয়েছে যে আমার জীবনের খুব চমৎকার একটি অভিজ্ঞতা। কারণ এত বড় একটা মঞ্চে
সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেয়া এবং সেই মঞ্চে যারা দর্শক ছিলেন সবাই কলকাতার অধিকাংশই, আমরা কয়েকজন ছিলাম ঢাকার, এবং সেখানে আমি আমার কবিতা নিয়ে কথা বলেছি, তারা আমাকে সম্মানিত করেছেন আমার কবিতার জন্য। আমার কাছে এটা আমার জীবনের আহ লেখালেখির জন্য আমার কাছে খুব অদ্ভুত একটা আহ সম্মান বলে মনে হয়, এবং আমি এখনো খুব আপ্লুত হই সেই দিনের সেই অনুষ্ঠানের। আমার মেমোরিতে রয়েছে এবং কিছু ছবি রয়েছে আমার সেদিনের মঞ্চের যে অনুষ্ঠানে, এবং আমার বয়স তখন আরেকটু কম, যেহেতু 11 সালের কথা বলছে তো। কৃত্তিবাসের এই সম্মাননা, এবং বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নামে কৃত্তিবাস, এই পুরস্কারটা প্রবর্তন করা হয়েছে, এবং সুনীলদার সঙ্গে আমার এই পুরস্কার পাওয়ার পরই আসলে দেখা হয়, কথা হয়। আমি তার স্নেহ পেয়েছি, উনি আর এরপর 1 বছর বেঁচে ছিলেন। তো আমার মনে করি আমার যতটুকুই লেখালেখি, এখনো তো আমি আমার সবগুলো কাজ করতে পারিনি, আমি কিছু কাজ করছি, বাকিটা হয়তো করব। আহ আমার জন্য এটা একটা খুব বড় সম্মান, এটা আমার মনে হয়। আপনার লেখায় কি কখনো ব্যক্তিগত জীবন ফুটে ওঠে? যে জীবন আপনি যাপন করছেন, সেই জীবনের ছায়া আমরা কি আপনার লেখায় দেখতে পাই? আপনি কল্পনার জগৎ অথবা বাস্তব জীবন থেকে অনেকে আছেন যে প্রেরণা নিয়ে লেখেন। আপনার ক্ষেত্রে বিষয়টা আসলে কি এমন হয় কখনো? লেখালেখিতে তো নিজের ছায়া পড়বেই। কারণ আমি তো আসলে আমার যে চিন্তা, আমার অভিজ্ঞতা, আমার ভ্রমণ, আমার বেদনা, মূলত তো আমরা আসলে যেহেতু আমি কবিতার লোক, আ প্রধানত কবিতাই লিখি। পাশাপাশি আমি বেশ কিছু গদ্যও লিখেছি, প্রবন্ধ লিখেছি। আরেকটি কথা যোগ করি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আপনাদের এই নিউ ইয়র্কের বইমেলায় আমি তো মূলত আমাকে কবি হিসেবেই যারা চেনেন তারা কবিতার জন্যই আমাকে প্রধানত আমাকে আ জানেন। তো আমার একটি বই আছে, দীর্ঘ কবিতার বই। স্কুল বলতে তোমাকেই বুঝি। এটি এই মেলায় নিউ ইয়র্কের এই বইমেলায় পাওয়া যাবে। এই বইটিরও প্রকাশক হচ্ছে কথা প্রকাশ, কথা প্রকাশের স্টলে। এই বইটিও আপনারা চাইলে নিতে পারেন যদি আমার কবিতা পড়তে যান। আমি বলব যে এই বইটি আমার একটি পাঠকপ্রিয় বই, এবং আমার পাঠক যারা আছেন, কবিতার পাঠক, তারা এই বইটি আ আসলে পছন্দ করেছেন। এই বইটি বের হয়েছে 2015 সালে। কিন্তু এটি আমি বলব যে আমার আলোচিত একটি বই, স্কুল বলতে তোমাকেই বুঝি। আর আপনি যেটা বললেন যে ছায়া পড়ার ব্যাপারটা, একজন কবি আসলে তার নিজের চিন্তার নির্যাস, তার জীবন, মনস্তাত্ত্বিক যে আ ছায়া, সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত নিজের অনুভূতির কথাটাই তো বলেন। গদ্যের কথা আলাদা। গদ্য তো একটু ভিন্ন জিনিস। আ আমার চিন্তার ছায়াটাই কিন্তু আমার লেখায় পড়ে। পাশাপাশি আমার জীবনের ছায়াটাও পড়ে। আপনি একজন সাংবাদিক। বাংলাদেশের একটি স্বনামধন্য চ্যানেলের হয়ে কাজ করছেন। আপনার কাছে কি মনে হয়েছে এই সাংবাদিকতা আপনার লেখার শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে? পেশাগত জীবনে আমি সাংবাদিক। আমি ২৪ বছর ধরে বাংলাদেশের ১ম সারির গণমাধ্যমে আ কাজ করছি। যেমন আমি ভোরের কাগজে কাজ করেছি, মুক্তকণ্ঠে কাজ করেছি। তারপর যখন টেলিভিশনের আ যুগ এলো, আমি চ্যানেল ওয়ান এ কাজ করেছি, সিএসবি নিউজে কাজ করেছি একজন রিপোর্টার হিসেবে। আ এটিএন নিউজে কাজ করেছি। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি ১৩ বছর ধরে কাজ করছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শুরু থেকে আমি আছি। তার মানে আমি আ আমার এই যে পাস করার পর, ইউনিভার্সিটি থেকে পাস করার পর যে বছরগুলো, ২৪ বছর কিন্তু আমি সাংবাদিকতা করছি, এবং আমি একজন আ মেইনস্ট্রিম এর রিপোর্টার। প্রধানত মেইনস্ট্রিম এর যে খবরগুলো, আ অধিকাংশ সময় আমি পলিটিক্যাল রিপোর্ট করেছি। রাজনৈতিক সভা-সমাবেশ, হরতাল, খুবই এক ধরনের আ কাজগুলো অত সহজ না। আর সাংবাদিকতা আসলে আমাকে দেশ সম্পর্কে, আমাদের সোসাইটি সম্পর্কে, বা আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে আমাকে অনেক জানতে দিয়েছে। যেটা হয়তো আমি অন্য প্রফেশনে থাকলে আমি জানতে পারতাম না। আমাকে অনেক সমৃদ্ধ করেছে। কারণ আমাকে অনেক খোঁজ খবর রাখতে হয় দেশের বাইরে, বা জগৎ সম্পর্কে, পৃথিবীটা সম্পর্কে আমাকে সাংবাদিকতা অনেক শিখিয়েছে। আমি কিছুটা আ সচেতন থাকার চেষ্টা করি, খোঁজ খবর রাখার চেষ্টা করি। এটা কিন্তু আ আমার কবিতাকে, আমি বলব যে আমার কবিতার চিন্তার সীমানাকে বাড়িয়েছে, আমার জানার পরিধিটাকে বাড়িয়েছে। পাশাপাশি একটি ব্যাপার বলতে চাই, আমার সময়টাকে
যে সময়টা আমি লেখালেখির জন্য দিতে পারতাম বা একজন লেখকের যে ধ্যান দরকার সেটা ভেঙে দিয়েছে। যে নির্জনতা দরকার সেই নির্জনতাটাকে ভেঙেছে। আমার লেখালেখির সময়টাকে কমিয়ে দিয়েছে এবং আমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে যে আমার প্রফেশনের সময় দিয়ে আমার লেখালেখিকে ঠিকমতো লেখালেখির জন্য কিন্তু ধ্যান, সময়, নির্জনতা, সাইলেন্স এবং মানসিক একটা অবকাশ সবই দরকার। সেটা কিন্তু সাংবাদিকতা বারবার ভেঙে দিয়েছে। তো এক ধরনের যুদ্ধ নিজের সঙ্গে আমার করতে হয়েছে। যেহেতু আমি একটু সিরিয়াস কাজ করি, আ সাংবাদিকতা আমাকে আমার ঘোরের জায়গাটা থেকে সরিয়ে দিয়েছে। তারপরেও আমি বলব যে আমি হয়তো আরেকটু বেশি কাজ করতে পারতাম যে আমি সাংবাদিকতা না করে অন্য প্রফেশন এ থাকলে আমার সময় বেশি থাকতো। কিন্তু সাংবাদিকতা আমার চিন্তার জগৎকে বাড়িয়ে দিয়েছে। আমার দেখার চোখটাকে অনেক পরিসর বাড়িয়েছে। আমার লেখালেখিতে আমি বলব সাহায্য করেছে যদিও আমার সময়টাকে কেড়ে নিয়েছে। আম এই এই বিষয়ে এসে আসলে আমার একটু খুব জানতে ইচ্ছে করছে। আপনি তো চেয়েছিলেন লেখক হবেন যখন আপনি ইউনিভার্সিটি শুরু করেছিলেন। এবং এই লেখক যারা তাদের সাথে সাংবাদিকতা খুবই সাংঘর্ষিক কিন্তু দুটি পেশা। তাহলে কেন পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেওয়া? এবং সাংবাদিকতার কোন সেক্টরটি আসলে আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? আমি আমার ২৪ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবচেয়ে বেশি কাজ করেছি রাজনীতি নিয়ে। রাজনৈতিক আ রাজ রাজনৈতিক রিপোর্টার আপনি বলতে পারেন যে আ আমার সাবজেক্ট কাজের এলাকা হচ্ছে রাজনীতি। আমাদের যখন আমি এবং টেলিভিশনে অনেক সময় কথাও বলি রাজনীতি নিয়ে। আমার লাইভে আমাকে পলিটিক্স নিয়ে কথা বলতে হয়। আর আমার কাছে যেটা মনে হয় যে উম লেখালেখি যদি করতাম আমি আমি এই দেশে বাংলাদেশে শুধু না, আপনি বিশ্বের অন্যান্য দেশেও আমার মনে হয় না আ খুব বেশি সংখ্যক মানুষ লেখালেখি করে শুধুমাত্র লেখালেখি করে বাঁচেন। কোন একটা প্রফেশন কিন্তু একজন লেখককে নিতে হয়। এটা ওয়ার্লড এর অন্যান্য জায়গাতেও আছে। শুধু ধরুন কেউ কবিতা লিখছে, শুধু কেউ উপন্যাস লিখছে বা এরকম শুধু লিখে বাঁচার উদাহরণ কিন্তু খুব কম। তো সেই হিসেবে আমি অন্যান্য আ আ দেখেছি যে কিছু একটা প্রফেশন একজন মানুষের লেখকের দরকার হয়। যদি না তিনি খুব বেশি সলভেন্ট ফিন্যান্সিয়ালি হয়ে থাকেন, যদি না তিনি অনেক বেশি সম্পন্ন মানুষ হয়ে থাকেন অর্থনৈতিকভাবে। এছাড়া কিন্তু সবারই প্রফেশন আছে। আমাদের থার্ড ওয়ার্লড এ তো অবশ্যই আ আপনি যেকোনো লেখককে দেখবেন তাদের কোনো না কোনো প্রফেশন থাকে। ব্যতিক্রম আছে কয়েকজন। আ লিখে বাঁচা তো খুব কঠিন। কারণ লেখার যে রয়ালটি বা লেখার যে ফিডব্যাক ফিন্যান্সিয়াল যদি সেটা কিন্তু কম। এটা হয়তো আপনিও জানেন। তো সেজন্য আসলে একটি প্রফেশন আমাকে বেছে নিতে হয়েছে এবং আমি আমার যে কাজকে আমি এনজয় করি, আমি একজন রিপোর্টার এবং এখন তো আমাকে সমস্ত কিছু নিয়েই যেকোনো এলাকা নিয়েই কাজ করতে হয়। আমি আমার কাজকে আমি ভালোবাসি। আমার রিপোর্টিং কে, আমার প্রফেশনকে। না হলে এরকম একটি কঠিন কাজ যদি আপনি কাজকে ভালো না বাসেন তাহলে এই কঠিন কাজটি আপনি এত বছর ধরে আ ঠিক কন্টিনিউ করা বা কাজের সঙ্গে এরকমভাবে আ একাত্ম হওয়া খুব কঠিন। সো আমি আমার দুটো কাজ, একটি লেখালেখি এবং একটি সাংবাদিকতা। দুটোর সমন্বয়টা অনেক কঠিন হয়েছে কিন্তু আমি সেটা চেষ্টা করে একটা সমন্বয়ের জায়গায় নিয়ে এসছি। আ লেখালেখির জন্য আসলে একটা ধ্যান প্রয়োজন হয়। কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে সময় নিয়ে কোনো একটি কবিতা লিখতে হচ্ছে, একটা বই লিখতে হচ্ছে। এর মাঝে হয়তো আপনার খুব গুরুত্বপূর্ণ একটি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট বা কোনো একটা নিউজ কালেকশন এর অ্যাসাইনমেন্ট চলে আসলো। এই যে দুটোর একটা ব্যালেন্স সময়টাকে কাজে লাগানো, ২ টা পেশার মানে আপনার সাংবাদিকতা এবং লেখালেখি উভয়ের জন্য সময়টা আপনি কিভাবে এটি ম্যানেজ করেন? খুব চমৎকার একটি প্রশ্ন। এই ম্যানেজ করার যুদ্ধটা আমি করতে ক্লান্ত হতে যুদ্ধ করতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। যেমন আমি যদি বলি টি.এস. এলিয়টের কাজটি যখন করেছি, আমার তখন আ অনেক হরতাল কাভার করতে হয়েছে। ভোর ৫ টায় বেরিয়েছি। আমার গাড়ি এসছে ৫ টায়, আমাকে ৭ টায় লাইভ করতে হয়েছে এবং ৭ টা থেকে সারাদিন লাইভ করতে হয়েছে। টানা কথা বলা। আমার মাথায় টি.এস. এলিয়টের একটা ছোট্ট কবিতা ঘুরছে 'ওয়েস্টল্যান্ড' চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমি 'দেয়ার ফরমার' একটা চ্যাপ্টার লিখেছি। আমি সেখানে তার কবিতার উপমা, ওয়েস্টল্যান্ড কখন লিখছেন, তার এই যে সেই ধূসর জমির নানান বাস্তবতা, এলিয়টের ফ্রাস্ট্রেশন, এলিয়ট মাঝখানে লিখতে পারছেন না। আ মনস্তাত্ত্বিক মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে এলিয়টের। তারপর ডাক্তার তাকে সুইজারল্যান্ড যেতে বলছেন। তিনি ওখানে গিয়ে একটা একটা চিকিৎসা সাধনে ভর্তি হয়েছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তার ফাঁকে লিখছেন।
উনি ফ্রান্সে চলে গেছেন এজরা পাউন্ডের কাছে এটা এডিট করার জন্য, পাউন্ডকে দেখাবেন। তো এই যে জার্নিগুলা তখন আমি লিখছি, পাশাপাশি আমি হয়তো কোনো একটা পল্টনের রাস্তায় দাঁড়িয়ে আমি হরতাল নিয়ে লাইভ করছি অন ক্যামেরায়, মানে টেলিভিশনে আমি তখন হরতাল নিয়ে টানা কথা বলছি যে হরতালে কি ক্ষয়ক্ষতি হলো, হরতালের পরিবেশ কি, বোমা পড়লো কিনা, ককটেল পড়লো কিনা, বা মিছিল হয়েছে কিনা, পিকেটিং হয়েছে কিনা, কথা বলছি এটা নিয়ে। তখন আমার মাথায় টি.এস. এলিয়টের সেই ওয়েস্টল্যান্ড কবিতাটা নিয়ে ঘুরছি। আবার আমার ব্যাগে হয়তো একটা ছোট একটা আমি যে লিখছি সেটা নোট রাখছি, কারণ এছাড়া সম্ভব না। দিন শেষে আমি হয়তো একটা এই যে নানান রকম মিছিল, কখনো মারামারি হচ্ছে, পুলিশ অ্যাটাক করছে, এই যে ফাইটিং হচ্ছে এই দল ওই দল বা পুলিশের সঙ্গে কোনো একটা রাজনৈতিক দল, এগুলো নিয়ে ওই পরিবেশটায় থেকে আমার ব্যাগের মধ্যে কিন্তু সেই ছোট্ট একটা চ্যাপ্টার যেটা আমার মনোজগতের বিষয়ে আমার ঘুরছি। আমি হয়তো একটু 10 মিনিট সময় পাচ্ছি, ফুটপাতে বসে আছি বা গাড়িতে বসে আছি, আমি হয়তো লাইভ আছে আমার 1 ঘন্টা পরে, এই ফাঁকে কোনো সাংবাদিকরা সব আড্ডা দেয়, বসে গল্প করে, আমি ওদের সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি হয়তো প্রুফ দেখছি। তো এইভাবেই করেছি, কিন্তু ওরা ওরা জানে, আমার সাথে যারা কাজ করে রিপোর্টাররা তারা জানে যে পারভিন আপা একজন লেখক, এবং এরকম করি যখন আমার ইমার্জেন্সি কাজ থাকে তখন ওই যে বসে যখন আড্ডা দেয় সবাই, তখন আমি হয়তো একটুখানি আমার মতো করে থাকি, অথবা পরিবেশ পাওয়া যায় না। এটা একটা খুবই অদ্ভুত একটা বিষয়। এবং দিন শেষে বাড়ি ফিরে আমার একটা ছোট বাচ্চা, এখন একটু বড় হয়েছে, কিশোর, তাকে সময় দেয়া, তারপর বাসার কাজ। কিন্তু আমি আমার যে ডেডিকেশন ছিল, আমি ঢাকায় এসেছিলাম একজন লেখক হওয়ার জন্য, পড়াশোনা করার জন্য, লিটারেচার নিয়ে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। এবং এই যে 24 বছরে আমি প্রফেশনে যাই করেছি, আমি কিন্তু বেশ কিছু কাজ করেছি, এলিয়ট নিয়ে কাজ করেছি, জিবরান নিয়ে কাজ করেছি, রাইনের মারিয়া রিলকে নিয়ে কাজ করেছি। ওই বইটা এসছে সময় থেকে, রিলকে নৈঃসঙ্গে ও নিঃশব্দতায়, এটা 2006 কাজ করেছি, 10-এ এসছে। আর এখন আমি আরেকটা কাজ করছি রিলকে নিয়ে, এলিয়ট জিবরানের মধ্যে আরেকটা, জিবরানের লাইফ নিয়ে ডিটেলস কাজ। আর আগের বইটা ছিল তরুণ কবিকে লেখা চিঠি, লেটার্স টু এ ইয়ং পয়েট, সেটার অনুবাদ 10টা চিঠি। এবং এই চিঠিগুলো খুব ক্রিয়েটিভ চিঠি, রিলকের সঙ্গে তার এক ভক্ত তরুণ কবি কাপুস, তার সঙ্গে পত্র বিনিময়, 10টা চিঠির অনুবাদ করেছি আমি সেই 2006 সালে। বই হয়েছে 2010 সালে সময় থেকে। এখন আমি কাজ করছি এলিয়টের মতো আরেকটি বই করবো রিলকে নিয়ে। এবং এই যে যুদ্ধটা আমার সিরিয়াস কাজ, আর আমার নিজের পোয়েট্রি তো আছেই, একটি কবিতার পাণ্ডুলিপি আমি গুছিয়েছি। আমি হয়তো সময় সুযোগ যদি পাই, যদি আমার এমন পরিবেশ পাই, আমি একটু প্রুফ দেখার মতো সময় কিন্তু হয় না, কারণ আমার চারপাশে নির্জনতা ভেঙে দেওয়ার মতো কোলাহল সব জায়গায়, আমার অফিস, আমার বাইরে। আর ঢাকা একটা কোলাহলের শহর। লেখালেখি করার জন্য যে সাইলেন্স, যে ঘোর, যে সাধনার, সেটা কিন্তু টাফ। কিন্তু আমি তারপরে যতটুকু পাই, হয়তো সারাদিন পরে আমি 2 ঘন্টা বাসায় এসে, এই যে একটু পরে, এখন অনেক রাত, আমার বাচ্চাটা ঘুমাবে, আমি হয়তো এরপর 2 ঘন্টা আমার স্টাডি রুমে আমি চলে যাব। এই 2 ঘন্টা জগতের সঙ্গে আমি বিচ্ছিন্ন, এই 2 ঘন্টা আমার, তো এভাবেই আমি আসলে কাজ করি। কারণ আমি মনে করি আপনি যদি কোনো কিছু করতে চান, সেটা লেখালেখি হোক, স্ট্রাগল হোক, বা আপনি যেই সেক্টরে আপনি যদি করতে চান, আপনার ইচ্ছে শক্তিটা যদি প্রবল থাকে তাহলে পসিবল, পরিবেশ যেমনই হোক। এটা খুবই ইন্সপায়ারিং কিছু কথা আমরা আপনার কাছ থেকে শুনলাম। এরই মধ্য দিয়ে আমাদের আলাপন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তবে যাওয়ার আগে আপনার কাছ থেকে আপনার 2 লাইন কবিতা শুনে যেতে চাই। আমি আমার যে স্কুল বলতে তোমাকেই বুঝি দীর্ঘ কবিতা, যেটা কথা বলছি, যেটা নিউ ইয়র্ক বইমেলায় পাওয়া যাবে কথা প্রকাশের স্টলে। এটি একটি 81 পৃষ্ঠার একটি কবিতা, দীর্ঘ দীর্ঘ কবিতা। আহ এই বইটা থেকে অল্প কয়েকটা লাইন পড়ছি। স্কুল বলতে তোমাকেই বুঝি। আমি সেই কর্নেলের বোন, পৃথিবীর কোনো ডাকঘরে আমার নামে কোনো চিঠি আসেনি বলে চিনতে পারিনি জলের ক্ষমতা, বুঝতে পারিনি ভেজা কাগজে ভেজা কাগজে অক্ষর থেকে ছড়ানো কালি কিভাবে নষ্ট করে দেয় পাঠের সৌন্দর্য। একটু পড়ি। আচ্ছা, আমি আরেকটা কবিতা পড়ছি, আমার সেলাই করা ঠোঁট। এটি একটি কবিতার বই, এটা অনন্যা প্রকাশনী করেছে, এখান থেকে একটি কবিতা পড়ছি। নিম গাছ। নিম গাছটাকে চিনতেই পারিনি, ভেবেছি সে ছাতিম, সেগুনের সন্তান। সে বলেছে সব হাতেই থাকে কিছু তিতে রেখা, সরু পথ ধরে কিছুটা হেঁটে আসা যায়।
আবার ফিরে আসতে হয় পুরনো পৃষ্ঠায়। যেমন ফিরে আসে হুইল থেকে সুতো ছিঁড়ে চলে যাওয়া মাছ, শিকারীর হাতের নাগালে, পরিবিদ্রুপ, বিদ্রোহ, মুখোশের আড়ালে থাকা মুখ, শিং মাছের ঘাই খেয়ে হেসে ওঠা মানুষ। দেয়ালে টানিয়ে রেখেছি জেদ, ফ্রেমে নিম কাঠ, যার নাম ধরে ডেকে উঠেছিলাম একদিন।